ত্রয়োদশ সংসদ নির্বাচনে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অসুস্থ থাকলেও দিনাজপুর ৩, বগুড়া ৭ এবং ফেনী ১ তিনটি আসনে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর প্রথমবার ধানের শীষের প্রার্থী হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লড়বেন বগুড়া ৬ আসনে। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজে ঠাকুরগাঁও ১-এ প্রার্থী হচ্ছেন। নতুনদের মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা ৬, সানজিদা তুলিকে ঢাকা ১৪, কাজী রৌনকুল ইসলামকে যশোর ৬ এবং হুম্মাম কাদের চৌধুরীকে চট্টগ্রাম ৭ আসনে প্রার্থী করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জ ৪ আসনে দেওয়া হয়েছে ফজলুর রহমানকে। বাকি ৬৮টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এসব আসন জোট সদস্যদের জন্যও রাখা হতে পারে। এসব নাম ঘোষণার আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দিনাজপুর ৩, বেগম খালেদা জিয়া। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। দিনাজপুর ৪, মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং আপনার কাছে যেটা জানতে চাইব শুরুতেই, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 237 আসনের প্রার্থী ঘোষণা করলো বিএনপি, যেমনটা আমরা সবাই জানি। যদি জানতে চাই যে প্রার্থী তালিকা নিয়ে আপনার মতামত কি? আমি তো ব্যক্তিগতভাবে যতটুকু প্রার্থী তালিকা আমি দেখেছি, যতটুকু মানে আমি প্রত্যেকটা আসলেই দেখেছি এবং দেখলাম যে এখানে তিনটা প্রধান বৈশিষ্ট্য লক্ষণীয়। একটা হলো প্রার্থীদের মধ্যে বিএনপি তার প্রার্থী সিলেকশনে প্রায়োরিটি দিয়েছে, হলো অগ্রাধিকার দিয়েছে হলো যারা ত্যাগী নেতা ছিলেন গত 15 বছর ধরে, যারা রাজপথে লড়াই করেছেন, তারা আমি দেখেছি তাদের অধিকাংশই প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। এর বাইরে যে সকল তরুণ নেতাকর্মী গত 15 বছর বিভিন্ন সময়ে কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে, ফেসিবাদ বিরোধী লড়াইয়ে একটি ভূমিকা রেখেছেন, তারাও কিন্তু আছেন। তৃতীয়ত হলো ইভেন যারা এই বিএনপির প্ল্যাটফর্মের বাইরে থেকেও কেউ কেউ ঠিক সরাসরি বিএনপি রাজনীতির সাথে জড়িত না থেকেও যারা কর্তৃত্ববাদ বিরোধী লড়াই করেছেন, যেমন সঞ্জিতা তুলি, তারাও কিন্তু এই প্রার্থী তালিকায় চলে এসেছেন। আমি এটাও দেখতে পাচ্ছি যে নারী পুরুষের একটা ভারসাম্য আছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রার্থী তালিকা যথার্থ এবং এটা অনেক বেশি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং এটা একটা উইনিং প্রার্থী তালিকা হয়েছে। যদি বলতে চাই, প্রথমবার কিন্তু ভোটে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মোট 3টি আসনে প্রার্থী হবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা তো বরাবরই যে বেগম খালেদা জিয়া যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কারণে বিএনপি সবসময়ই দেখা গেছে যে মানে বিএনপি দ্বিতীয়বার যখন উঠে দাঁড়িয়েছে তখন কিন্তু শুধুমাত্র বলতে হবে যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই কিন্তু উঠে দাঁড়িয়েছে। তার যে আপসহীন নেতৃত্ব এবং গত 17 বছর যাবৎ যে কর্তৃত্ববাদ বিরোধী বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের যে অন্যতম মানে একদম আপনি ধরতে পারেন মানে একটা মূল ত্যাগী ব্যক্তি, সবচেয়ে বেশি ত্যাগী ব্যক্তি যিনি, মানে আপনি বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে যদিও বাছাই করেন সবচেয়ে বেশি ত্যাগী ব্যক্তি যিনি, যাকে কেন্দ্র করে একটা ঐক্য তৈরি হয়, তাকে সামনে নিয়ে আসাটা বিএনপির জন্য একটা যথার্থ সিদ্ধান্ত হয়েছে। এবং এটা ওনাকে যে 3টা আসন থেকে প্রার্থিতা করা হয়েছে, আগে তো উনি 5টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, হয়তো স্বাস্থ্যগত কারণে সব জায়গায় হয়তো এখন যেতে পারবেন না, সে কারণে হয়তো এরকমটা করা হয়েছে। কিন্তু 3টা আসনে দিয়ে বিএনপি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে এবং এটা বিএনপির অন্যান্য নেতাকর্মীকেও উদ্দীপ্ত করবে এবং তারা মানে এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনটা
উতরানোর চেষ্টা করতে পারবে। এবং প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে কিন্তু ভোটের পথে অনেকটাই এগিয়ে গেল বিএনপি, যেমনটা আপনি একটু আগে বলছিলেন একটা ভারসাম্য আপনি লক্ষ্য করেছেন এই প্রার্থী তালিকায়, এটি নিশ্চয়ই ইতিবাচক একটি দিক, এবং এ বিষয়ে আপনার মত যদি জানতে চাই। আমি বলেছি কি, এখানে ধরেন ইশরাকের মতো বা নতুন প্রার্থীও আছে যারা গত 15 বছর নিজেদের পরিশ্রম দিয়ে, লড়াই দিয়ে, কর্তৃত্ববাদ বিরোধী লড়াই করে যারা মাঠে টিকে ছিল, তাদের মতো ত্যাগী নতুন প্রার্থীরাও আছেন। আবার পুরাতন প্রার্থী যারা আছেন তারাও কিন্তু আছেন যারা অনেক গত 40 বছর যাবৎ বিএনপির জন্য লড়াই করছেন। এর বাইরে আমি যেটা বলেছি সেটা হলো সঞ্জিদা তুলি, যিনি কর্তৃত্ববাদ বিরোধী একক লড়াইয়ের অংশীদার, মানে রাজনৈতিক দলের প্ল্যাটফর্মের বাইরে, সুতরাং তাকেও বিএনপি যে স্পেস করে দিয়েছে, এটাও কিন্তু বিএনপির যে মানে অ্যাক্সেস দেওয়ার, অন্যকে তার প্ল্যাটফর্মে এনে তাদেরকে যে সুযোগ দেওয়ার যে সামর্থ্য বিএনপির, সেইটাই কিন্তু প্রমাণ করে। সেই জন্য আমি বলেছি একটা ভারসাম্য, নারী পুরুষের একটা ভারসাম্য কিন্তু আছে। এবং আরেকটা বিষয় যদি জানতে চাই যে 68 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি, এর কারণ কি বলে মনে করছেন আপনি, এবং জোটের জন্য কি আসলে এগুলো রাখা হচ্ছে? আমার কাছে মনে হয় জোটের জন্য এতগুলো প্রার্থী, মানে এতগুলো আসন থাকবে না, আমার যেটা অনুমান। আমার কাছে মনে হচ্ছে যে সব প্রার্থী, হয়তো কিছু কিছু প্রার্থী এখনো কনফার্ম করা যায়নি, সে কারণে হয়তো কিছু কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয় নাই। আর জোটের জন্য কিছু প্রার্থী থাকবেই, অল্প কিছু আসন থাকবেই জোটের জন্য। কিন্তু এর বাইরেও আমার কাছে মনে হচ্ছে এখানে অন্তত হয়তো জোটের জন্য আরো 20টা আসন থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনো আসন ঘোষণা করার বাকি রয়েছে। আর তাছাড়া একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে যেভাবে মহাসচিব ঘোষণা করলেন, সেখানে দেখা গেছে যে কিন্তু সব যাদেরকে ঘোষণা করা হয়েছে, এখানেও যে জোটের কোনো প্রার্থী আসবে না বা অন্য কোনো পরিবর্তন আসবে না সেটা কিন্তু নিশ্চিত না। এখানেও কিন্তু পরিবর্তন আসতে পারে। এক ধরনের চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে, তাই বলে দল অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ভবিষ্যতে কোনো প্রয়োজনে, জোটের প্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে, সেটা কিন্তু দল বলে নাই। এবং সবশেষ যদি জানতে চাই, বিএনপির এই নির্বাচনী যাত্রা আসলে সামনে কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করেন? আমি প্রথমত বলি, বিএনপি প্রথমেই নির্বাচনী যাত্রায় চ্যালেঞ্জ মোকাবেলা করে ফেলেছে। কিভাবে? কারণ হলো সে, আমরা অনুমান করেছিলাম, আমরা ধারণা করেছিলাম যে বিএনপি বোধহয় প্রার্থী তালিকা দিতে বিলম্ব করে ফেলতেছে। খুব বেশি আগে প্রার্থী তালিকা দিলে প্রচারণার কারণে যেমন নাগরিকরা বিরক্ত হয়ে পড়ে, আবার খুব দেরিতে প্রার্থী তালিকা দিলে দেখা যাচ্ছে কি নাগরিকের কাছে প্রার্থী পৌঁছতে পারে না। এখন 4-5 মাস বাকি আছে, এই একটা সুইটেবল টাইম পিরিয়ড, যার আগে বিএনপি প্রার্থী তালিকা দিয়েছে। এর ফলে দুইটা কাজই হলো, একটা হলো নাগরিকরা উপর্যুপরি প্রচারণার কারণে বিরক্ত হবে না, আবার অন্যদিকে তারা একটা যথার্থ সময় পেয়েছে যেন তারা নাগরিকের কাছে ভোট চাওয়ার জন্য পৌঁছতে পারে। এটা একটা যুদ্ধই সিদ্ধান্ত হয়েছে বিএনপির আজকে এই 237টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা। একটা সময়ের চাহিদা অনুযায়ী, এবং এটাই হলো যথার্থ সিদ্ধান্ত আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। সংস্কার ও গণভোট নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। একে রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে শুধু বিএনপি জামায়াত নয়, সংকট সমাধান এবং দেশের স্বার্থে সব দলকেই নিজ উদ্যোগে আলোচনার টেবিলে বসার পরামর্শ তাদের। গণভোট ও রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে এবার আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাচ্ছে জামায়াত। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা একসাথে বসি। এই আহ্বানে সাড়া দিয়েছে বিএনপি। জামায়াতের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিও বলছে দলটি। তবে এ বিষয়ে দলীয়ভাবে আলোচনার পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিএনপি। রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই, তারা যদি আলাপ আলোচনা করতে চায় দে আর মোস্ট ওয়েলকাম। এ ব্যাপারে আমাদের দলে আমরা আলাপ আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব, এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার জন্য বিএনপি তার দ্বার উন্মুক্ত রেখেছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটে বড় দুই দলের আলোচনার উদ্যোগকে ইতিবাচক বলছে এনসিপি। যে কোনো সংলাপ, আলোচনা, ডায়লগের মধ্যে হতে পারে, এবং শুধু একটি দল না, অন্যান্য দলগুলোকেই এই ধরনের আলোচনায়, সংলাপে অংশগ্রহণ করানো উচিত, এবং সকলেই একসাথে বসে একটি সহজ সমাধানে যাওয়া উচিত।
দেশ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চলমান রাজনৈতিক সংকট সমাধানে শুধু বিএনপি জামায়াতই নয়, অন্যান্য দলকেও একই আলোচনার টেবিলে বসার পরামর্শ বিশ্লেষকদের। ভালো একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে তাদের পক্ষ থেকে, এবং আমি মনে করি একই টেবিলে বসে শুধু বিএনপি এবং জামায়াত না, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও একই টেবিলে বসে আমি মনে করি এই আলোচনায় অংশ নিতে পারে এবং একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা পৌঁছতে পারে, যাতে করে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে। জুলাই সনদে মতভেদ, বিষয়বস্তু ও বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোটের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশের আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার সকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার। সোমবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে উদ্বিগ্ন সরকার। বলেন, সরকার এ বিষয়ে আর সংলাপ আয়োজন করবে না। এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আসিফ নজরুল জানান, সরকার চায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে এর বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সিদ্ধান্ত জানাবে সরকারকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপির করা অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি আইন উপদেষ্টা। পরিষদের একটি জরুরি সভা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের অধ্যাদেশ প্রধান উপদেষ্টা জারি করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, ওই ক্ষমতা আছে কেবল সংসদ অথবা রাষ্ট্রপতি। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে এবং সংবিধান ও আইনের পরিপন্থী। আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রথমে গণভোট আয়োজন করা উচিত, এরপর সংসদে বিষয়টি উপস্থাপন করা যায়। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 288 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1147 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগী বেড়ে দাঁড়ালো 72,822 জনে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার উত্তর সিটিতে 284 জন এবং দক্ষিণ সিটিতে 145 জন। এছাড়া বরিশাল বিভাগে 132 জন, চট্টগ্রাম বিভাগে 98 জন, খুলনা বিভাগে 59 জন এবং ময়মনসিংহ বিভাগে 65 জন, রাজশাহী বিভাগে 70 জন, রংপুরে 19 এবং সিলেট বিভাগে 9 জন নতুন রোগী রয়েছেন। মেট্রো রেলের নকশায় ভুল এবং নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক।
ফারুক আহমেদ বলেন, তদন্তের পরে ফার্মগেটে সাম্প্রতিক দুর্ঘটনার কারণ জানা যাবে। উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি মেট্রো রেলে বিয়ারিং প্যাড পরে নিহত হন এক ব্যক্তি। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মেট্রো রেলের সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলে নিম্নমানের মালামাল ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখনো অনেক বিষয় ঠিকমতো বুঝিয়ে দিচ্ছে না তারা। আগের কর্তৃপক্ষের গাফিলতির কারণে জনগণকে ভুগতে হচ্ছে বলেন ব্যবস্থাপনা পরিচালক। চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী। তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস, দ্যার ইজ এ প্রভিশন দ্যাট উই শুড ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে। ফার্মগেটে সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মেট্রো রেলের কোনো বিয়ারিং প্যাড পরিবর্তন করতে হবে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে সমস্ত মেজর ডিফেক্টস রিপ্লেসমেন্ট করা, ঠিক আছে? এটা বোধহয় একদম ক্লিয়ার, এটা কোনো অ্যাম্বিগুইটি নাই যে এটা থাকে না। বুঝে নাও মানে কি, ট্রেন অপারেশনের পারমিশন পাওয়ার পরেও 2 বছর কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে মেজর ডিফেক্ট রিপেয়ার করা। মেট্রো রেলে লাইন 1-এর প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ জানান, দ্রুতই আরও 4 থেকে 5 জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। আবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগে জমা পড়েছে। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার নির্ধারিত শেষ দিন পর্যন্ত এসব আবেদন জমা পড়েছে। আবেদন করা প্রতিষ্ঠানের তালিকায় আকিজের মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট রবি, 36 ডিজিটাল ব্যাংক, বাংলালিংক ও স্কোয়ারে নোভা ডিজিটাল ব্যাংক রয়েছে। এছাড়া ব্রিটিশ বাংলা উপকারী, আমার অ্যাপ, ভুটানটিকে আমার মৈত্রী নামে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেতে আবেদন জমা পড়েছে কেন্দ্রীয় ব্যাংকে। প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের মাধ্যমে লেনদেন, ঋণ, প্রবাসী আয় গ্রহণ সহ সব ধরনের আর্থিক সেবা হাতের মুঠোয় চলে আসবে। কোনো ধরনের শাখা স্থাপন ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে পরিচালিত হওয়ায় সেবার খরচ অনেক কমবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশব্যাপী নগদবিহীন লেনদেন, সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে গতি বাড়বে বলেও মত সংস্থাটির। এদিকে রোববার মোবাইল ভিত্তিক আন্তঃলেনদেনের প্রথম দিনে লেনদেন হয়েছে মাত্র 940 টাকা। বিসিবির নতুন কমিটির দ্বিতীয় সভা চলছে। মিরপুরে বোর্ড কার্যালয়ে বিকেলে শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথমবার যোগ দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক রুবাবা দৌলা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন কমিটির এই সভায় একাধিক বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আসন্ন বিপিএল এর সুনির্দিষ্ট তারিখ এবং আয়োজন পদ্ধতি ঠিক হতে পারে। একই সঙ্গে গত আসরের ফিক্সিং কাণ্ডে জমা পড়া তদন্ত প্রতিবেদন নিয়েও বিস্তারিত আলোচনা হবে। নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন এবং পুরুষ দলের সাম্প্রতিক পারফরমেন্স পর্যালোচনার কথা রয়েছে। বোর্ডের বর্তমান সদস্যরা ক্রিকেটার ও দলের সার্বিক ব্যবস্থাপনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সার্বিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েও মতবিনিময় করবেন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।